এদিকে নির্বাচন নিয়ে নানা অজুহাত দিচ্ছে কিছু রাজনৈতিক দল, বলছেন ফারুক। সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থান, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে নানা অজুহাত দিচ্ছে কিছু রাজনৈতিক দল, বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে, তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দাঁড় করিয়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, জামায়াত ইসলামীর বন্ধুরা একসময় আমাদের পাশে ছিল, আমরা কাউকে অবহেলা করতে চাই না, কিন্তু যখন বাংলাদেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায়, তখনই নানা বাহানায় নির্বাচনের বিরোধিতা করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। কেউ বলছে পিআর দরকার, কেউ বলছে সংবিধান সংশোধন ছাড়া নির্বাচনে যাবে না। এইসব অজুহাত ভিত্তিহীন। সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান ভালো উদ্যোগ, কিন্তু ২,০০০ কোটি টাকার চাঁদাবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। গত ১১ মাসে সে কি করেছে সেই হিসাব দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বিএনপি নেত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আন্দোলন করেছেন, তারেক রহমান ১৬ বছর দেশের বাইরে থেকেও গণতন্ত্রের জন্য কাজ করেছেন, অথচ আজও সুষ্ঠু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তিনি বলেন, গ্রামে গঞ্জে চায়ের দোকানে পাড়া মহল্লায় মানুষ প্রশ্ন করছে নির্বাচনের তারিখ কবে। শাহাবুদ্দিন আহমেদ মাত্র ৩ মাসের মধ্যে এরশাদের ১০ বছরের দমন পীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন, অথচ আজ ১১ মাস পেরিয়ে গেছে, কোনো নির্বাচন নেই। বিএনপির এই নেতা বলেন, আমরা চুরি করে নয়, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে দিয়ে সরকার গঠনের দিন শেষ। আমাদের কর্মীরা যদি কোনো অপরাধ করে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, অথচ যুবলীগ নামধারীরা দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছেন। বিএনপির অনেক কর্মী রিকশা চালিয়ে জীবন চালাচ্ছে, কিন্তু জনগণের লড়াই থেকে সরে যায়নি। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমান, চাঁদাবাজদের ধরুন, আইন শৃঙ্খলা ঠিক রাখুন এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন। অস্থিতিশীলতা আর নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হোক, এটাই আজকের চাওয়া। জুলাই অভ্যুত্থান, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে ২০২৪ সালের ৩১শে জুলাই সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন জায়গায় লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। বিভিন্ন স্থানে সাংবাদিক সহ আহত হন অন্তত ৯০ জন। আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি, শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি সহ ৯ দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। রাতে টেলিগ্রাম অ্যাপে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টা থেকে হাইকোর্টের মাজার গেট এলাকায় জড়ো হন শিক্ষার্থী ও শিক্ষকরা। দুপুর ১২:৩০টার দিকে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। পরে প্রায় ৩ ঘন্টা ধরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান সহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন। হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করে। আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ দুপুর ১টার দিকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে তারা দোয়েল চত্বরে অবস্থান নেন। কিছুক্ষণ পর সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন। বেলা ৩টার দিকে সেখান থেকে তারা চলে যান। এদিন সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এতে শিক্ষার্থী সহ অন্তত ২০ জন আহত হন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্নে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুপক্ষ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায় ৯০ এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন, যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া। এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন। ইতিমধ্যে কোন গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছেন। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এ চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে চাঞ্চল্যকর এমন অনেক তথ্য বেরিয়ে আসছে, সরকারি নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছেন। সূত্র জানায়, অবাক হওয়ার বিষয় হলো, যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী, যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মীও। প্রশিক্ষণ হয়েছে দিল্লি, কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে।
চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের। এরই অংশ হিসেবে 8 জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে 400 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান। সূত্র জানায়, কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে 13 জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট। ওই অভিযানে গ্রেপ্তার করা হয় দুজনকে। এরা হলেন সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা। সোহেল রানার বাবার নাম আব্দুস সোবহান গোলন্দাজ, বাড়ি বরগুনার তালতলী থানার মৌপাড়া গ্রামে। রাজধানীর উত্তরা 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডে তার বাসা। গ্রেপ্তারকৃত শম্পার স্বামী আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার বড়াসুর গ্রামে। বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামে। প্রশিক্ষণ কর্মসূচিতে কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে। তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট। এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন। পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে। এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি বেগবান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে। এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসাবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হবে। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান বলেন, এটি একটি বড় কর্মযজ্ঞ। তদন্ত স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না, একটু গুছিয়ে নিয়ে পরে বলবো। তিনি বলেন, এই ঘটনা শুধু ডিবি নয়, আরো কয়েকটি সংস্থা কাজ করছে। অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে, বলছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবার সময় এসেছে এমন মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে তাও চিন্তা করতে হবে। বিশেষ করে যেসব সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে পরিপূর্ণ স্বচ্ছতা প্রয়োজন। এখন এক্সিট পলিসি ও অর্জনের স্পষ্ট ঘোষণা দেওয়ার সময় এসেছে। সংস্কার কার্যক্রম নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনের অতিরিক্ত কিছু নয়, আবার প্রয়োজনের কমও নয়। এমন ভারসাম্যপূর্ণ সংস্কার নীতিই গ্রহণযোগ্য, নইলে আমরা আবারও অসংস্কার প্রক্রিয়ায় ফিরে যাব। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার এই সময়ের মধ্যে শেষ করতে পারবেন সেইটা মনে রাখতে হবে। চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে, অনেক সংস্কার পরের সরকার করবে। এটা আপনাকে মেনে নিয়ে আগামী দিনে ধারাবাহিকতার ভেতরে থাকতে হবে। এটা না করলে, যদি আমি না করি, তাহলে সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভেতরে যুক্ত হয়ে যেতে পারি। সংস্কারবাদী শব্দটা আবার বাজারে ফিরে এসেছে। 1/11 পরে এটা খারাপ হয়ে গিয়েছিল। ইদানিংকালে সংস্কারবাদী বললে এখন আর অত খারাপ লাগে না, এখন অবশ্য ফ্যাসিবাদী বলে। তিনি বলেন, আগে 3টি যে তত্ত্বাবধায়ক সরকার ছিল তাদের প্রত্যেকেরই একটা নিষ্ক্রমণ পথ ছিল, অর্থাৎ এক্সিট পলিসি। যেখানে বলে, জিয়াউর রহমান তখন দায়িত্ব নিয়েছেন, তখন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলোকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে। হুসেইন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টি নিয়ে 8ম সংশোধনী পর্যন্ত যেসব বিষয় ছিল এটাকে তিনি বৈধতা দিতে পেরেছেন। 1/11 সরকারের দিকে তাকালে দেখা যায়, সেই সরকারটি এসেছিল, সেই সরকারটি কিন্তু ওই ফখরুদ্দিন আহমেদের সরকারের অনুগমনে হয়েছিল, সেহেতু তাদের বৈধতার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয়নি।